বাংলাদেশের পতাকা ও আবু সাইদের ছবিযুক্ত টি শার্ট পরে গাজা ত্রাণ বহরে শহীদুল আলমের যাত্রা, ইসরায়েলি হামলাকে থোড়াই কেয়া। গাজায় যাত্রা করা ত্রাণবহর নিয়ে ফেসবুকে মিজানুর রহমান আজাহারের আবেগঘন স্ট্যাটাস। হে প্রভু, একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়িয়ে দাও লিখে পোস্ট, মুহূর্তেই ভাইরাল। ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি, নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত শুরু, বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কায় বহু এলাকা। নির্বাচন ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ, রাজধানীতে বড় জমায়েতের পরিকল্পনা, ঝটিকা মিছিলে বাধা দিলেই পাল্টা হামলার হুঁশিয়ারি। ভারত থেকে দেশে ঢুকছে কোটি কোটি টাকার জাল নোট, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন জুলকারনাইন সায়েদ। ব্যবস্থা নিতে মাঠে নেমেছে ডক্টর ইউনূস প্রশাসন। বিসিবি নির্বাচন ইস্যুতে ক্রীড়া উপদেষ্টাকে ইঙ্গিত করে ইশরাক হোসেনের ফেসবুক পোস্ট, সব বললে অনেকের প্যান্ট খুলে যাওয়ার অবস্থা হতে পারে বলে কটাক্ষ। গাজামুখী নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। তিনি বলেন, ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাব না, অবশ্যই সেখানে পৌঁছাবো। স্মুথ ফ্লোটিলার জাহাজ থেকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই বার্তা দেন তিনি। শহীদুল আলম বলেন, আমরা মঙ্গলবার ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন ঝড় কমেছে। ঝড়ের আগেই যাওয়ার জন্য জাহাজের ক্যাপ্টেন দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা স্মুথ ফ্লোটিলার একেবারে শেষ অংশে আছি। এর আগে ফ্লোটিলাগুলো ইতোমধ্যে গাজার কাছে পৌঁছে গেছে। সামনের দিকে যেগুলো ছিল গতকাল রাতে ইসরায়েলি হানাদার বাহিনী আক্রমণ করেছিল। তিনি আরও বলেন, কিন্তু আমাদের জাহাজ এখনও সেই জায়গায় পৌঁছায়নি। গতকাল সমুদ্রে তুরস্কের একটি নৌজাহাজ দেখেছিলাম, সেটি দূরেই ছিল, তবে আজকে কারা জানি না, কিন্তু আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি, সেখানে অবশ্যই পৌঁছাবো। ইসরায়েলের আক্রমণে কোনো কারণেই কোনোভাবেই পেছনে যাব না। এখন সমুদ্র উত্তপ্ত, ঝড়ের আশঙ্কা রয়েছে, বৃষ্টি থেমে গেছে, আমরা আমাদের মতো চলবো। আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন ঝড় কমেছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য। আমরা স্মুথ ফ্লোটিলার শেষ অংশে, এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যে গাজার কাছে চলে গেছে। সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে ইসরায়েলি হানাদাররা আক্রমণ করেছিল, কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। গতকালকে সমুদ্রে একটা তুরস্কের নৌজাহাজ আমরা দেখেছিলাম, কিন্তু সেটা দূরেই থেকেছিল। আজকে কারা আমরা জানি না, কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি। আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। এখনো সমুদ্র উত্তপ্ত, এখনো ঝড়ের আশঙ্কা রয়েছে, বিদ্যুৎ থেমে গেছে, বৃষ্টিও সকালে থেমে গেছে, কিন্তু আমরা আমাদের মতো চলছি। শহীদুল আলম বলছি, গাজার পথে। ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বৈশ্বিক ত্রাণবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। স্পেনের বার্সেলোনা থেকে 31 আগস্ট যাত্রা শুরু করে 40টিরও বেশি জাহাজ। পরিকল্পনা অনুযায়ী এই বহর বৃহস্পতিবার দুপুরের আগেই গাজায় পৌঁছানোর কথা থাকলেও পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এই উদ্যোগকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি লিখেছেন, প্রভু হে, একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে। মুহূর্তেই তার এই ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফ্লোটিলার লাইভ ট্র্যাকার দেখাচ্ছে মিকিনো নামের একটি জাহাজ ইতিমধ্যেই গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে, তবে ইসরায়েলি বাহিনী সেটি আটক করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে আরও 23টি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে কার্যকর অবস্থায় রয়েছে অন্তত 24টি জাহাজ, যাদের কয়েকটি ইতিমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়েছে। নিম্নচাপের অবস্থান বাংলাদেশ থেকে দূরে হলেও এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। ইতোমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া.com-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার সময় প্রচারিত বার্তায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্ব দিকে ও কলকাতা শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তির কেন্দ্র। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী স্থানের উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার শঙ্কা রয়েছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনও এটিকে গভীর নিম্নচাপ হিসেবে গণ্য করছে। ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। এদিকে দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির পাশাপাশি ৭ জেলায় বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে ঝটিকা মিছিলের মাত্রা বাড়িয়েছে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির পলাতক নেতাদের নির্দেশে রাজধানীতে বড় জমায়েত ও গুপ্ত হামলার মতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এনেছে একাধিক গোয়েন্দা সংস্থা। ২৪-এর গণঅভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগ দেশি বিদেশি অনুসারীদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। তাদের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করা। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং ১ ঘণ্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির ৩২ নম্বরে লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সেই অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার শখ কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তবে বিপদের বিষয় হলো, অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্যে থেকে ফাঁস হয়ে যাচ্ছে। এজন্য কিছু অভিযানও ব্যর্থ হয়েছে। পুলিশের মধ্যে আওয়ামী লীগের মতাদর্শের লোক তথ্য পাচার করছে এমন অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, এটা পুলিশের পুরনো ব্যাধি। অধিকাংশ লোক পেশাদার, এর ভেতরে ২-৪টা লোক থাকে যারা ষড়যন্ত্র করে। এরাও দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠীর ক্ষমতা ছিল। তাদের আস্থাভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে, তবে এটা ক্রমান্বয়ে কমে আসবে। কিন্তু এরা যাতে কোনো প্রকার নেগেটিভ রোল প্লে করতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। গত বছর ফ্যাসিবাদী সংগঠন হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কবে সেটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে গিয়ে একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। এরপর এই নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে ঢুকছে বলে দাবি করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার নিজের ফেসবুক পেজে বেশ কিছু জাল নোটের ছবি শেয়ার করে এসব কথা লেখেন তিনি। এই সাংবাদিক জানান, এরই মধ্যে বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা বিষয়ে অবগত এবং তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। পোস্টে জুলকারনাইন লেখেন,
ভারত থেকে যেসব জাল নোট বাংলাদেশে ঢুকছে এ সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ এক হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এ সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। স্যারে লেখেন, বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকার ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এ সকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের বর্ডার গার্ড, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থা এই বিষয়ে অবগত উল্লেখ করে তিনি লেখেন, তারা সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এই বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি করা গুরুত্বপূর্ণ। জুলকারনাইন স্যারের ফেসবুক পোস্ট নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানামুখী আলোচনা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক বার্তা দিয়ে আসছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও দলটির শীর্ষ নেতারা ভারতে অবস্থান করার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্ত দিয়ে যে কোনো রকমের অনুপ্রবেশ রোধে শক্ত অবস্থানের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। এমন আলোচনার মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আলোচিত ক্রিকেটার তামিম ইকবাল। সব মিলিয়ে বিসিবি নির্বাচন এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিতর্কের মধ্যে এবার বিসিবি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে বিসিবি নির্বাচন ইস্যুতে তিনি লেখেন, গত কয়েকদিন বিসিবি নির্বাচন নিয়ে অনেক কিছু বলার থাকলেও নির্বাচনকে আরও প্রভাবিত না করার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্মে কিছু লিখিনি। গণমাধ্যম যোগাযোগ করার চেষ্টা করলেও আমি কৌশলী ভূমিকায় ছিলাম। আজকে অল্প কয়েকটি কথা বলবো, কারণ ভিতরে বাইরের সব কিছু খুলে বললে অনেকের পরনের প্যান্ট খুলে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। তিনি দাবি করেন, বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার ছেলেরা ক্রিকেট বোর্ডে আসতে চেয়েছিলেন দেশ ও জাতিকে কিছু দেওয়ার উদ্দেশ্যে। আমাদের সকলের ভালোবাসা গৌরবের জায়গা ক্রিকেট। কিছু লোক এমনভাবে মন্তব্য করলো যেন রাজনীতিবিদ অথবা তাদের পরিবারের সদস্যদের ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এ যেন বিশাল কোনো কেলেঙ্কারি, দুর্নীতি আইনের লঙ্ঘন। ইশরাক লেখেন, যারা নির্বাচন করতে চেয়েছিলেন প্রত্যেককে আমি খুব ভালোভাবে চিনিও জানি। ক্রীড়াক্ষেত্রে তাদের যথেষ্ট অবদান রয়েছে, তা সংগঠক হিসেবে অথবা অর্থায়নের মাধ্যমে। ক্লাবগুলো ওনাদের কাউন্সিলশিপ দিয়েছে, সেখানে তাদের সংশ্লিষ্টতা খুঁজে বের করা খুবই সহজ ছিল। বর্তমানে যাদেরকে আমরা কিংস পার্টি বলি, তাদের ইন্ধনে এখন উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিভিন্ন জেলায় তাদের দলে নির্বাচিত কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য ডিসিদের অকথ্য ভাষায় হুমকিও প্রদান করেছেন উপদেষ্টা। শেষ কথা বলবো, যে প্রার্থীরা এক একজন অত্যন্ত যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং অত্যন্ত সক্ষম, তারা কেবল ক্রিকেটকে ভালোবাসেন এবং সার্বিকভাবে ক্রিকেটে অবদান রাখার সুযোগ চেয়েছিলেন, তা জাতীয় এবং জেলা পর্যায় পর্যন্ত। তিনি আরও লেখেন, বিশেষ করে একটি সম্পূর্ণ পূর্ব নির্বাচনী পদ্ধতি ব্যবহার করে নিজেদের কাউন্সিলর অন্তর্ভুক্ত করে এবং অন্যদের বৈধ কাউন্সিলরশিপ বাদ দিয়ে বোর্ডে নিজেদের আধিপত্য কায়েম করতে এত সব আয়োজন কিংস পার্টির তরফে সে উপদেষ্টা করেছেন। কতটুকু সফল হবে এবং কতটুকু টিকে থাকবে কিছু মাসের মধ্যে দেখা যাবে। এই নাটকের দ্বিতীয় পর্ব আসতে পারে আগামী বছর। বিএনপির পরিবারের সদস্যরা ব্যবসা, বাণিজ্য, চাকরি অথবা অন্য যে কোনো পেশায় কেবল বৈষম্যর শিকার হয়েছে 17 বছর যাবৎ। একটাই দোষ ছিল, এখন এই সরকারের এক বা একাধিক উপদেষ্টা ওই হাসিনার কথায় হুবহু কপি করছে। তারা বলে বিএনপির লোকজন বিসিবিতে কি করে বা ক্রীড়াঙ্গনে বিএনপির কাজ কি। মহান আল্লাহ তাআলা চাইলে বিসিবি ওনারা কি করেন এবং ওনাদের কাজ কি, তার নিকট ভবিষ্যতে দেখা যাবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।